নমস্কার ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসে একদম শেষের অর্থাৎ ১০ম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে। তা হলো ভারতের অঙ্গরাজ্যগুলোকে স্বাধীনতার পরে কিভাবে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় সেই সম্পর্কিত একটি প্রশ্নকে নিয়ে। দেখে নাও পরীক্ষায় প্রশ্নটি কিভাবে আসতে পারে। প্রশ্নটি হলো, ভারত কবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? এর সাথে অ্যাটাচ কোয়েশ্চেন, এই সময়ে ভারতের অঙ্গরাজ্যগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? দেখে নাও অ্যান্সারটি। পরীক্ষায় কিন্তু এটাকে এইভাবে আসতে পারে 1+3 করেও আসতে পারে, বা গোটা 4 ও দিয়ে দিতে পারে। যদি এই কোয়েশ্চেনটা দিয়ে দেয়, এটাকে কিন্তু গোটা 4 হিসেবে দিয়ে দিতে পারে। ঠিক আছে? আর শর্ট কোয়েশ্চেনটা যদি দেয় তাহলে 1+3 করে আসবে। দেখে নাও অ্যান্সারটি। কি হেডিং? ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ। কবে আত্মপ্রকাশ করে দেখে নাও। এটা একটু ব্রিফ হিস্ট্রি দেখে নাও। ভারত ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষিত। এটা তোমরা সবাই জানো। তারপরে স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলোকেও যুক্ত করে দিল। কিন্তু তারপরে ভারতের শাসন ব্যবস্থাটা কোন আইন অনুযায়ী কি চলতে থাকে? ভারতের শাসন ব্যবস্থা তখন চলতে থাকে ১৯৩৫ সালে ভারত শাসন আইন অনুযায়ী। এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। ভারতের স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলোকে যুক্ত করে ভারতের শাসন ব্যবস্থা কোন আইন অনুযায়ী চালানো হয়েছিল? কি হবে? ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী চালানো হয়েছিল। এরপরে ১৯৫০ সালের ২৬শে জুনে ভারতের সংবিধান যখন থেকে কার্যকর হয়ে গেল, সেখন থেকে ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে? তাহলে কবে ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে? যেদিন থেকে ভারতের সংবিধান কার্যকর হয়, তথা ভারতের সংবিধান কার্যকর কবে হয়? ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। সেদিন থেকে ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে? এখান থেকে ভারতের ১ম প্রজাতন্ত্র দিবসের কিছু চিত্রটি দেখে নাও। এই যে, এখন দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। মানে এর সাথে যে অ্যাটাচ কোয়েশ্চেনটা ছিল ভারতের অঙ্গরাজ্যগুলোর বিভাগ কবে? অঙ্গরাজ্যগুলোর বিভাগ কি অনুযায়ী করা হয়েছে? ১৯৫০ সালের সংবিধান অনুযায়ী। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার পর ভারতের রাজ্যগুলোকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? ৪টি শ্রেণীতে। এবং এর শ্রেণীগুলো কি? বাংলাতে যদি বলি, ক শ্রেণী ছিল, খ শ্রেণী ছিল, গ শ্রেণী ছিল, ঘ শ্রেণী ছিল। আর ইংরেজিতে যদি বলি, ক কেই বলা হয় এ, খ কে বলা হয় বি, গ কে বলা হয় সি এবং ঘ কে কি বলা হয়েছে ডি শ্রেণী। ঠিক আছে? আমি এখানে ইংরেজিতে মেনশন করেছি। তোমরা যদি বাংলা মেনশন করতে লিখতে পারো। এখানে এর বদলে কি দিয়ে দিবা? ক। ঠিক আছে? ক শ্রেণীর রাজ্য। এখন এই ক শ্রেণী বা পার্ট এর রাজ্যগুলোকেই কাদের দ্বারা শাসন করা হতো? এইগুলা কি হতো? যে সমস্ত গভর্নররা নির্বাচন হতো জনগণ দ্বারা, ঠিক আছে? তাদের কি করা হতো? তারা এই ক শ্রেণীর বা পার্ট এর রাজ্যগুলোকে শাসন করতো এবং এর সমস্ত ক শ্রেণী বা পার্ট এর রাজ্যের সংখ্যা কত ছিল? তখন ৯টি ছিল। এবং এই পার্ট এর রাজ্যগুলা কি ছিল? ব্রিটিশ ভারতের প্রদেশগুলোকে নিয়ে গঠন করা হয়েছিল এই পার্ট এর রাজ্য গঠন করা হয়েছিল এবং এর অন্তর্গত টোটাল ৯টি রাজ্য ছিল। এগুলো কি দেখে নাও নিচে। প্রথমে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য কি ছিল? আসামও ছিল, বিহার, বোম্বে, মাদ্রাস, আসাম, বিহার, বোম্বে। বোম্বের কথা কি এখন যেটাকে আমরা বর্তমান মুম্বাই বলি, তখন সেটাকে বোম্বে প্রদেশ বলা হতো। বোম্বে প্রদেশ কি ছিল? পার্টের রাজ্য ছিল। মাদ্রাস প্রদেশ ছিল পার্টের রাজ্য। এই মাদ্রাস কি ছিল বর্তমানে? মাদ্রাসকে কি বলে? তামিলনাড়ু। এবং এই তামিলনাড়ুই তখন কি বলা হতো? মাদ্রাস নামে পরিচিত ছিল। বর্তমান মধ্যপ্রদেশ ছিল পার্টের রাজ্য। উড়িষ্যা, সরি এখানে উড়িষ্যা বানানটা ভুল হচ্ছে। এখানে তোমরা উড়িষ্যা বানানটা লিখে নিও। আর এই উড়িষ্যার এই বর্তমান বানান কি? হ্রস্ব উ ডবিন্য আকার তালিবর্ষকে যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে? উড়িষ্যা, তারপরে পাঞ্জাব এই এর রাজ্য ছিল। উত্তরপ্রদেশ পার্টের রাজ্য ছিল এবং আমাদের পশ্চিমবঙ্গ কি ছিল? পার্টের বা ক শ্রেণীর রাজ্যের অন্তর্গত ছিল। পরীক্ষা প্রশ্ন আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরবর্তী সময়ে কোন শ্রেণীর অন্তর্গত রাজ্যতে পরিণত করা হয়েছিল? কি হবে? পার্টে বা ক শ্রেণীর রাজ্যতে পরিণত করা হয়েছিল। ঠিক আছে? এখন পার্ট বি রাজ্যগুলোকে দেখে নাও। এই পার্ট বি তে টোটাল রাজ্যের সংখ্যা কত ছিল? ৮টি আমি নিচে বলবো। এবং যে সমস্ত ভারতের স্বাধীনতার পরে যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ভারতের অন্তর্গত হয়ে যায়, এই দেশীয় রাজ্য এবং এই দেশীয় রাজ্যগুলোকে নিয়ে গঠিত যে ইউনিয়ন, এইগুলোকে কি করা হয়েছিল? এই পার্ট বি তে রাখা হয়েছিল। ঠিক আছে? পরীক্ষা প্রশ্ন আসতে পারে ভারতের স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলোকে কোন শ্রেণীর অন্তর্গত রাজ্যতে পরিণত করা হয়? কি হবে? পার্ট বি বা খ শ্রেণীর রাজ্যতে পরিণত হয়। এই পার্ট বি কে কি বলা হয়? খ শ্রেণীর রাজ্য। ঠিক আছে?
এখন দেখে নাও এই পার্ট বি রাজ্যগুলো কাদের দ্বারা শাসন হতো? কি রাজবংশদের দ্বারা শাসিত হতো এবং এই পার্ট বির অন্তর্গত রাজ্যের সংখ্যা কত ছিল? ৮টি। এগুলো দেখে নাও নিচে এক, এক করে। হুম। ১ম এই রাজ্য কি? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ যেন দেশীয় রাজ্য ছিল, পরবর্তীকালে এটা ভারতে অন্তর্ভুক্ত এবং এটিকে পার্ট বি তে রাখা হয়। সেরকম জম্মু কাশ্মীরকেও আগে দেশীয় রাজ্য ছিল, পরবর্তীকালে ভারতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এটাকেও কি পার্ট বি তে রাখা হয়। এছাড়াও মহীশূর দেশীয় রাজ্য ছিল, পরবর্তীকালে এটাকেও কি ভারতে অন্তর্ভুক্ত করা হয় এবং এটাকেও দেশীয় রাজ্য করে। সেরকম রাজস্থান, ত্রাবাঙ্কুর, কোচিন, মধ্য ভারত, পাতিয়ালা, পেপসুটা পরে পাতিয়ালা পূর্ব পাঞ্জাব স্টেট ইউনিয়নকে কি বলে? পেপসু। এই পেপসুকেও কি করা হয়েছিল? কি খ শ্রেণীর রাজ্য বা পার্ট বি তে রাখা হয়েছে এবং সৌরাষ্ট্র ইউনিয়নকে কি করা হয়েছে? পার্ট বি তে বা খ শ্রেণীর রাজ্যতে রাখা হয়েছিল। এখন পার্ট সি রাজ্যগুলোকে দেখে নাও। পার্সিতে কি ছিল? ছোট দেশীয় রাজ্য এবং প্রদেশগুলো এবং কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত রাজ্য বা প্রদেশ ছিল সেগুলোকে পার্সিতে রাখা হয়েছিল এবং এই পার্সির রাজ্যগুলো কাদের দ্বারা শাসিত হতো? মুখ্য কমিশনার দ্বারা শাসিত হতো এবং এই পার্সিতে রাখা রাজ্যের সংখ্যা কত ছিল? টোটাল ১০টি ছিল। এই ১০টি রাজ্য এখন দেখে নাও। এক ছিল কি? আজমের, দ্বিতীয় ছিল বিলাসপুর, তৃতীয় ছিল ভোপাল, চতুর্থ ছিল কুচবিহার। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান কি একটা অন্যতম একটি ২৩টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা কি? কুচবিহার। আমিও কুচবিহার জেলা থেকে বিলং করি। ঠিক আছে? এই কুচবিহার আগে দেশীয় রাজ্য ছিল, পরবর্তীকালে যেহেতু ভারতে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এটা ছিল একটা ছোট্ট দেশীয় রাজ্য এবং এর জন্য এটাকে কি করা যায়? পার্সিতে রাখা হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কুচবিহার দেশীয় রাজ্যটিকে পরবর্তীকালে কোন রাজ্যের অন্তর্গত শ্রেণীতে রাখা হয়? কি হবে? পার্সি রাজ্য বা গ শ্রেণীর রাজ্যতে রাখা হয়েছিল। ঠিক আছে? এছাড়া আমাদের বর্তমান কি কেন্দ্রশাসিত অঞ্চল বা আমাদের রাজধানী দিল্লিও কি ছিল? পার্সির একটি রাজ্য ছিল। আরো দেখে নাও। এছাড়াও কি ছিল? হিমাচল প্রদেশ, তারপরে মণিপুর বা কালাহান্ডি, ত্রিপুরা যেটা বর্তমানে রাজ্য, মণিপুর যেটা আগে রাজ্য, হিমাচল প্রদেশ এগুলোকেও কি করে? পার্সিতে রাখা হয়েছিল। কুর্গকেও পার্সিতে রাখা হয়েছিল এবং ভিন্ধ্য প্রদেশ, সরি এখানে বিন্ধ্য হবে বয়রস্যি দন্তান্বয় ধয় জফলা। বিন্ধ্য প্রদেশ কেও কি করা হয়েছিল? ওই পার্সিতে রাখা হয়েছিল। এখন পার্ট ডি তে কাদের রাখা হয়? পার্ট ডি বা ঘ শ্রেণীর রাজ্যতে কাকে রাখা হয়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কি করা হয়েছিল? এই পার্ট ডি শ্রেণীর রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটির সংখ্যা কটি? ১টি বা মতান্তরে ২টি। কারণ কি? যদি ১টি হয়, অনেক বইতে দেখবে ১টি দেওয়া আছে। কারণ কি? ওটাকে কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ১০০ কে ১টি ধরেছে, অনেক বইতে ২টি দেওয়া আছে। ওইটার এটা কি? এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে ১টা ধরেছে এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আরেকটা ধরেছে। এইজন্য অনেক বইতে ২টোও দেওয়া আছে। ২টোই সঠিক। তোমরা বেশিরভাগ ১টা দিলেই হবে। যদিও এর মতান্তরে ১টি বা ২টি মেনশন করে নিও যাতে তোমাদের নাম্বার না কাটতে পারে এক্সামিনার। এখন লাস্ট উপসংহার। সুতরাং ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আর সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের অঙ্গরাজ্যগুলোকে টোটাল কয়টি ভাগে ভাগ করা হয়? ৪টি ভাগে। কি, কি? পার্ট এ বা ক, পার্ট বি বা খ, পার্ট সি বা গ এবং পার্ট ডি বা ঘ শ্রেণীতে বা ভাগে ভাগ করা হয়েছিল। শেষ এতটুকু লিখলেই যথেষ্ট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।